নিয়তির অদ্ভুত খেলা গল্পের প্রথম পর্ব। এই যে শুনেন, আমাকে বিয়ে যে করলেন, এবার তো আপনাকে জেলে যেতে হবে। বাসর ঘরে ঢুকেই সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে এরকম কথা শুনিয়ে হকচকিয়ে উঠল মাহমুদ। মাহমুদ বলল, জেলে যেতে হবে মানে? নাচ বলল একটু সহজ গলায়, মানে হলো আমার বয়স 17 বছর 11 মাস। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী 18 বছরের আগে একটা মেয়েকে বিয়ে করা বা বিয়ে দেওয়া দুইটাই শাস্তিযোগ্য অপরাধ। সেই হিসাবে আপনি অপরাধী, সাথে আপনার মা, দুইজনেই কাল সকালে জেলে যাচ্ছেন। মাহমুদ বিমরি খেয়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাছাড়া তুমি কে? আমার তো বিয়ে। তখন নাচ মাহমুদকে থামিয়ে দিয়ে বলল, আপনার বিয়ে তো অন্য একটা মেয়ের সাথে হওয়ার কথা ছিল, তাই তো? মাহমুদ হেসোচক মাথা নাড়ালো, হ্যাঁ। তখন নাচ বলল, আর বলবেন না, আমি তো এসেছিলাম আপনার বিয়েতে কাচ্চি খাওয়ার লোভে। শুনছিলাম আপনার বিয়েতে নাকি হানিফ বাচুরির নিজের হাতের কাচ্চি রান্না করা থাকবে, উনি নাকি এখানেই থাকবে। প্রথম বেচে খেতে বসবো, তখনই আপনার মা ধপ করে আমাকে ধরে নিয়ে গেলেন। আমি পরে শুনতে পেলাম যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ের হওয়ার কথা ছিল, সেই নাকি আগেই ভেগে গেছে। মাহমুদ বলল, ভেগে গেছে মানে? নাচ বলল, ভেগে গেছে মানে পালিয়ে গেছে, তাও আবার বয়ফ্রেন্ডের সঙ্গে। তাহলে পুরো ঘটনাটা শুনেন। আপনার মা নাকের পানি চোখের পানি একসাথে করে আমাকে বললেন, মাগো তুমি আমার এখন একমাত্র ভরসা, আমাদের মান সম্মান এবার তোমারই হাতে। তুমি যদি এখন আমার ছেলেকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি বিষ খাবো। কেমনটা লাগে কন্ত? একেই তো মানুষের কান্না আমি সহ্য করতে পারি না, তার উপরে আবার বিষ খাওয়ার টের দিচ্ছে। বাধ্য হয়ে বিয়েটা হয়ে গেল আমাদের। মাহমুদের চোখ যেন অগ্নিবর্ণ ধারণ করেছে, ঝড়ের গতিতে ঘর থেকে বের হয়ে গেল। কানাই বলেছিল মানুষটা খুব পছন্দ রাগী, সেই রাগের বই প্রকাশের সাক্ষী যে এত তাড়াতাড়ি হবে তা আদৌ জানা ছিল না নাজের। কানা হলো নাজের বান্ধবীর ভাইয়ের বিয়েতে এসেই নিয়তির অদ্ভুত খেলাতে নিজেকেই যে পাততে হলো বিয়ের পিড়িতে। নাজের বাবা চলে গেছেন, মাস 6 হলো, তাই একমাত্র মেয়ে একটা গতি হবার আশায় তার মা এই কাঙ্ক্ষিত বিয়েতে খুব একটা আপত্তি করেনি। বাহির থেকে খুব চেঁচামেচির আওয়াজ আসছে, লোকজন বোধহয় একটু বেশি খেপে গেছে। আহারে, এখন তো নিজের থেকে বেশি ওই মানুষটার জন্য খারাপ লাগছে নাজের। আশায় বসেছিল অসম্ভব সুন্দরী একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে, আর সেখানে বিয়ে কিনা হয়ে গেল নাচের মতো একটা বাচ্চা মেয়ের সঙ্গে। নাচ উঠে গিয়ে দরজায় কান ধরল। তখন মাহমুদের হুঙ্কার শুনতে পেল। মাহমুদ যেন চেঁচিয়ে বলছে, এত বড় একটা ঘটনা হয়ে গেল আর আমি কোনো কিছুই জানলাম না। মাহমুদের মা হাসনা বেগম বলল অসহায় গলায়, তোকে আগে যদি আমরা জানাতাম তাহলে তুই রাগ করতি। মাহমুদ বলল, তোমার কি মনে হয় এখন আমি খুব বেশি খুশি হয়েছি? এই তোমাদের পছন্দ না? কত বড় বড় একটা কথা শুনছিলাম, মেয়ে নাকি কি হীরার টুকরা, লাখে একটা হীরার টুকরা মেয়ে বিয়ের রাতেই পালিয়ে যাই কি করে? নাজের মা বলল, বাবা তুই একটু শান্ত হম। মাহমুদ বলল, আমি শান্ত হতে পারছি না মা। আর এটা কি করলে তোমরা? বাচ্চা একটা মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিলে। এবার মাহমুদের বাবা শান্ত গলায় বলল, কি হয়েছে? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মাহমুদের তেজি হুঙ্কার। মাহমুদ বলল, বাবা তুমি চুপ করো তো, মায়ের কাছ থেকে আমি শুনতে চাই। নাচ এবার দরজার কাছ থেকে সরে এলো। এত কষ্ট করে মানুষের কান পেতে কথা শোনার যে অভ্যাস তার নাই। এই ঘরটার সঙ্গে একটা বারান্দাও রয়েছে, বারান্দাটা তেমন বড় নয়, তবুও বহু কষ্টে দুটো বেতের সোফা ঢুকানো হয়েছে। নাচ গিয়ে একটা সোফায় বসলো। রাত তেমন হয়নি, সবে 10টা বাজে, তবুও চারদিকে শুনশান নীরবতা। অবশ্যই ঢাকায় 10টায় তেমন রাত না হলো ময়মনসিংহে গভীর রাত। নাচের সারা জীবনটাই কেটেছে এই ময়মনসিংহে। ছোটবেলায় খেলতে গিয়ে উঠানে পা পিছলে পড়ে যাওয়া, প্রথমবার স্কুলে যাওয়া, স্কুল থেকে বিদায় নেওয়া, বাবাই চলে যাওয়া, কত শত স্মৃতি জড়িয়ে আছে এই শহরটাতে। ভাগ্যে একই হলো আমাকে কিনা এখন মাহমুদ নামক ওই মানুষটার সাথে ঢাকায় গিয়েই থাকতে হবে। নাচ বসে বসে এসব ভাবছিল, ঠিক তখন দরজার আওয়াজ পেয়ে নাচ নড়াচড়ে বসলো। মাহমুদ বারিন্দায় এসে দীর্ঘ শব্দে বসে পড়ল তার পাশের সোফাটাই। সহজ গলায় বলল, আই এম সরি। কি অদ্ভুত ব্যাপার, একটু আগে মানুষটা কি ভয়ঙ্কর রেগেছিল, অথচ তার গলার রাগ যেন নিমিষে উদাও হয়ে গেল। নাচ অবাক গলায় বলল, আপনি সরি বলছেন কেন? মাহমুদ বলল, তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলার জন্য আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে। আমার মায়ের জুয়াজুরিতে বিয়েটা করতে বাধ্য হয়েছো তুমি। নাচ চুপ করে রইল। মাহমুদ বলল, এবার তুমি যা বলবে তাই হবে।
নাচ বলল, আমি আবার কি বলবো? মাহমিদ বলল, না, তুমি তো বিয়েটার জন্য প্রস্তুত ছিলে না, তাই তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। নাচ ব্রুকুসকে বলল, আপনার কি আমাকে দেখে গাধা মনে হচ্ছে? মাহমিদ বলল, না, গাধা মনে হবে কেন? নাচ বলল, একই তো, এই নিয়তির অদ্ভুত খেলায় আমি ফেসে গেছি। তার উপরে আপনি আবার ডিভোর্স দিয়ে আরেক দফা ফাঁসানোর চেষ্টা করছেন। মাহমিদ বলল, মানে? নাচ বলল, এখন যদি আপনার সঙ্গে আমার ডিভোর্স হই, তাহলে আমার মাথার উপরে ডিভোর্সই ট্যাগটা বসে যাবে। পরবর্তীতে কেউ চাইলে আমাকে বিয়ে করবে না। শেষমেশ আপনার আর আপনার মায়ের চক্রান্তের সিঙ্গেল থেকেই মরতে হবে আমাকে। মাহমিদ চুপ করে রইল। নাচ স্বাভাবিক গলায় বলল, আপনি বোধহয় আমার নাম জানেন, আমি নাচরিন, সবাই আমাকে নাচ বলেই ডাকে। মাহমিদ বলল, আমার নাম মাহমিদ। নাচ বলল, আমি জানি। মাহমিদ বলল, কি করে? তখন নাচ বলল, ওমা, সবাইকে কি নিচের মতো ভাবছেন নাকি? যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নামটা পর্যন্ত জানবেন না? যাই হোক, বাদ দেন, আপনাকে একটা অনুরোধ করছি, না বলতে পারবেন না। মাহমিদ বলল, কি অনুরোধ? নাচ বলল, যে কাচ্চির লোভে আপনার বিয়েতে এসেছিলাম, সেই কাচ্চিটা আমার খাওয়া হয়নি। বিয়ের সাথে সাথে আমাকে এনে এই ঘরে বসিয়ে রেখেছে। একটা মানুষ যে কতটা ক্ষুধার্ত হতে পারে তা আমি নিজেকে দেখে বুঝতে পারছি। আপনার তো কোনো খেয়াল নেই আমার প্রতি। মাহমিদ তার কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবাক চোখে নাচের দিকে তাকিয়ে বলল, বসো, আনছি। মাহমিদ মিনিট 5 মধ্যেই ফিরে এলো, কাচ্চি প্লেট হাতে। নাচ বিছানায় বসে আয়েশ করে খাচ্ছে আর চোখে পর্যবেক্ষণ করছে লোকটাকে। মাহমিদ বারান্দায় আবার আগের জায়গায় ফিরে গিয়ে পা দুলাচ্ছে। শুধু পা যে দুলাচ্ছে বললে ভুল হবে, আলুর গতিতে দুলাচ্ছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে আলুর গতিবেগ যেন কত? নাচ আবার কমার্সের ছাত্রী, এসব গতিবেগ টেক মনে রাখা তার সাধ্য নয়। সে শুনতো মানুষ যখন টেনশনে থাকে মানুষ নাকি তার পা দুলায়। এর মধ্যে টেনশনে পড়ার কি হলো কে জানে। নাচের তো টেনশন হচ্ছে না, মজাই লাগছে কাচ্চি বিরিয়ানি। আলুর গতিতে পা দুলানোর সঙ্গে সঙ্গে ছেলেটা একটা সিগারেট দড়িয়ে খাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! একটা প্যাকেটে কয়টা সিগারেট থাকে? বড় জোর 20-25টা। যে হারে সিগারেট ধরাচ্ছে, মনে হচ্ছে যে সিগারেটের প্যাকেট শেষ করেই ফেলবে। এতক্ষণে তো প্যাকেট ফুরিয়ে যাবার কথা। আচ্ছা, তার কাছে কোনো জাদু বক্স নেই তো? যে জাদু বক্স থেকে সিগারেট বের করে নিলে সংখ্যা কমে না, ক্রমশ বাড়ে। নাচ বসে বসে যেন এসব ভাবছে। অতঃপর খাওয়া শেষ করে উঠে গিয়ে হাত ধুয়ে এলো, চুপচাপ বসে রইল বিছানার উপরে। মাহমিদের কর্মকাণ্ডে কোনো প্রকার পরিবর্তন এলো না। আচ্ছা, এই মানুষটার কি তাকে পছন্দ হয়নি? যদি না হয়ে থাকে তবে অবাক হওয়ার কিছুই নেই। নাচের উচ্চতা সাধারণ বাঙালি মেয়েদের চাইতেও কম, গ্রাত্যবর্ণ ও কিছুটা শ্যামলার দিকে। অন্যদিকে মাহমিদ, গায়ের রং ধবধবে সাদা, মুখ ভর্তি খুচা খুচা দাড়ি, চুলগুলো যেন কিভাবে আছড়িয়ে রাখে, দেখলে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়। এমন একটা মানুষের পাশে কি মানাবে নাচকে? এসব সাজপাজ ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে পড়ল নাচ নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙলো তখন চারদিক রোদের উষ্ণতায় চকচক করছে। কয়টা বাজে কে জানে। এরই মধ্যে ঘরে কোনো ঘড়ি দেখতে পাচ্ছে না, ফোনটাও যে কাছে নেই, থাকলে চট করে সময়টা দেখে নিত। আর মাহমিদকেও আশেপাশে কোথাও দেখছে না। হয়তো আগে আগেই তার ঘুম ভেঙেছে বলে ঘরের বাইরে চলে গেছে। হঠাৎই নাচের মনে পড়ল গত রাতের অবিরাম সিগারেট খাওয়ার দৃশ্য। মানুষটা সিগারেট খেতে খেতে বারান্দায় ঘুমিয়ে পড়ে নিত। বয়ে বয়ে বারান্দার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল নাচের। শুনতাম বাসর রাতে স্বামী নাকি কিছু রোমান্টিক করে। আমার হালাই পুরা কপাল, স্বামী বাসর রাতে বউ রেখে বারান্দায় সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়ে। কি সাংঘাতিক মানুষ! নাচ গিয়ে উঠে মাহমিদের কানের কাছে তার হাতের চুড়িগুলো ঝনঝন করে বাজাতে লাগলো। তবুও মানুষটার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখলো না। একই ভঙ্গিতে ঘুমিয়ে রয়েছে মাহমিদ। নাচ এবার চুরিতে শব্দ করতে করতে উঁচু সুরে বলল, এই আপনি উঠুন তো, এখানে ঘুমিয়ে পড়ছেন কেন? মাহমিদ এবার নড়েচড়ে বসলো। ঘুম জড়ানো চোখে একবার নাচের দিকে তাকিয়ে আবারও চোখ দুইটা বন্ধ করে ফেললো। নাচ আবারও বলল, আহা উঠুন না,
আপনাকে এখানে ঘুমাতে দেখলে মানুষ কি বলবে? বলবে যে আমি একটা ফাজিল মেয়ে, প্রথম দিনই স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছি। মাহমিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত গলায় বলল, মানুষ দেখবে কি করে? আমার ঘরের দরজায় কি লুকিং গ্লাস লাগানো আছে নাকি? ননসেন্স। নাচ উত্তর দিল না। সকাল সকাল এই মানুষটার সঙ্গে তর্কে জড়ানোর কোনো অর্থই হয় না। মাহমিদ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হয়ে গেল। নতুন বউকে যে শাড়ি পরিয়ে সারা বাড়ি ঘুরানো হয় এটা তো সবাই জানে। এই নিয়ম রক্ষা করার জন্য গতকাল রাতেই নাচের শাশুড়ি মা বেশ কয়েকবার বলেছে আর কয়েকটা শাড়ি দিয়ে গেছেন তাকে। কিন্তু সমস্যা একটাই, কি করে শাড়ি পরবে নাচ সেটা জানে না। অসহায় ভঙ্গিতে দরজা খুলে উকি দিতে দেখতে পেল আশার আলো। আর সেই আশার আলোটা হলো কণা। নাচ কণার উদ্দেশ্যে বলল, এই শাড়িটা পরিয়ে দিয়ে যা। কণা সঙ্গে সঙ্গে ছুটে এলো আর নাচকে জড়িয়ে ধরে বলল, দোস্ত আমার তো বিশ্বাস হচ্ছে না, তুই আমার ভাবি হয়ে গেছিস। নাচ গম্ভীর গলায় বলল, বিশ্বাস হবার আর না হওয়ার কি আছে? মানুষ বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়, কোটিপতি থেকে ফকির হয়ে যায়, আর আমি তো সামান্য ভাবি হইছি। কণা বলল, মাঝে মাঝে তুই কি যে বলিস আমি কিছুই বুঝি না। নাচ বলল, বুঝতে হবে না, শাড়িটা পরিয়ে দে। কণা শাড়ি পরাতে পরাতে বলল, এই নাচ আমার ভাইকে কেমন দেখলি? আমার ভাই কিন্তু খুব রোমান্টিক। তখন নাচ বলল, রোমান্টিক না ছাই, কেমন দেখবো আবার? উনি যেমন তেমনই দেখছি। ভাইয়াকে এতটা হালকাভাবে নিস না। তুই জানিস ভাইয়ার অফিসে প্রত্যেকটা মেয়ে ভাইয়ার উপর কাশ খেয়ে বসে আছে। প্রতিদিন কত শত মেয়ে যে ভাইকে ফেসবুকে প্রপোজাল করে তার কোনো হিসাব নেই। নাচ বলল, সেই প্রপোজ করা একজনকে নিয়ে এনে দিলেই তো হতো, আমাকে হুট করে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? কণা অন্যরকম গলা করে বলল, নাচ এই বিয়েতে তুই খুশি না? নাচ বলল, দোস্ত আমি জানি না আমার ভিতরে কি যে অনুভূতি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। কণা বলল, শুন, তোকে একটা বিষয়ে নিশ্চিত করতে পারি, ভাইয়ার সঙ্গে তুই কষ্টেই থাকবি না। একটু অন্যরকম হলেও মানুষটা কিন্তু অনেকটাই ভালো। তখন নাচ বলল, অন্যরকম মানে? কণা কিছু বলতে যাবে তখনই নাস্তার জন্য ডাক পড়ল হাসনা বেগমের। গতরাতে বাড়িটা আত্মীয় স্বজনে ঘিজঘিজ করছিল। এই মুহূর্তে বাড়ির সদস্যরা ছাড়া কেউ নেই। কি অদ্ভুত ব্যাপার, বিয়ে বাড়ি অথচ বিরক্তকর আত্মীয় স্বজন গুলো বনবন করছে না? এ কেমন আশ্চর্য বিষয়। নাস্তার টেবিলে নাচ মাহমিদের পাশে বসলো না, একটা চেয়ার ফাঁকা রেখে বসলো। চারদিকে কেমন ধবধবে পরিবেশ বিরাজ করছে। সকলের মুখে কেমন একটা অস্থিরতা ভাব ফুটে উঠেছে। নাচের মধ্যে অবশ্যই কোনো একটা অস্থিরতা নেই, তার মধ্যে যা আছে শুধু একটা গম্ভীর ভাব। এই গম্ভীর ভাবের পিছনে কি মানুষটা সত্যি আনরোমান্টিক? কারণ নাচ খুব রোমান্টিক, তা আপনারা গল্পে বুঝতে পারবেন। নাস্তা শেষ করেই মাহমিদ গভীর কণ্ঠে বলল, মা আমি আজই চলে যাচ্ছি ঢাকায়, 12টায় বাস আছে, এখন বের হতে হবে। হাসনা বেগম আটকে উঠে বললেন, সে কি কথা? বিয়ে বাড়িতে বিকালে রাজ্যে সব আত্মীয় স্বজন বউ দেখতে আসবে, আর তুই কিনা চলে যাবি? তখন মাহমিদ বলল, এসবের মধ্যে আমার কোনো ইচ্ছা নেই, আমি চলে যাব, আমার জরুরি একটা কাজ আছে। হাসনা বেগম অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি শুনলে, ছেলে এখনই চলে যাবে, মানুষের কাছে আমি কি করে মুখ দেখাবো বলো তো? নাজের বাবা সৈকত সাহেব জবাব না দিয়ে দীর্ঘ নিঃশ্বাসে চুমুক দিলেন চায়ের কাপে। একমাত্র ছেলের জেদ আর রাগের সঙ্গে যে ভালো করেই পরিচিত তার, সে একবার যখন বলছে ঢাকায় ফিরে যাবে, তখন সে ঢাকায় চলে যাবে। দৌড়ে বেঁধেও আটকে রাখা সম্ভব নয় তাকে। স্বামীর কাছ থেকে উত্তর না পেয়ে হাসনা বেগম এবার নাচকে উদ্দেশ্য করে বলল, বৌমা তুমি মাহমিদকে বুঝাও, চলে গেলে কেমন দেখাইতো? নাচ পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, আমি আবার কি বুঝামু? আমি নিজেই তো তার দলে, আমি আবার ঢাকা শহর দেখার খুব ইচ্ছা, বুঝলেন? নাচ মাহমিদের দিকে তাকিয়ে বলল, এই শুনেন, আপনি আমাকে রেখে ঢাকায় চলে যাবেন না কিন্তু? সকলে এবার নাচের দিকে তাকালো একসঙ্গে। মেয়েটার কাজকর্ম আর কথাবার্তা কোনোটাই স্বাভাবিক মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়তির অদ্ভুত খেলা গল্পের প্রথম পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন আইসা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।